সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আমি আজকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অনার্স ৪র্থ বর্ষের অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচারের ১২তম লেকচার নিতে যাচ্ছি। লেকচারের শিরোনাম হচ্ছে ব্রাঞ্চেস অফ হর্টিকালচার, যেখানে ক্লাসিফিকেশন অফ হর্টিকালচারাল প্লান্টস এর আলোচনা করা হবে। আর হর্টিকালচারাল অ্যাসপেক্টস এন্ড কাল্টিভেশন ফলোইং, যেখানে ভেজিটেবল অংশটা আমরা পড়বো পটাটো, ব্রিনজাল, টমেটো, লেডিস ফিঙ্গার এন্ড ক্যাবেজ। সুপ্রিয় শিক্ষার্থী, এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আমি আমার আজকের লেকচার শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে যদি খেয়াল করি হর্টিকালচার বা উদ্যান তত্ত্ব, আসলে হর্টিকালচার সম্পর্কে আগেই আমরা আলোচনা করেছি, যেটা আমাদের বাড়ির আশেপাশে বাগানে যে আমরা ফুল বা ফল বা শাকসবজি চাষ করি সেটাই এর আওতাভুক্ত। এখানে সংজ্ঞায় আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে কৃষি বিজ্ঞানের যে শাখায় উদ্যান তৈরি, উদ্যান সংরক্ষণ এবং উদ্যানে রোপণ করা হয়েছে উদ্ভিদের পরিচর্যা, ফসল উৎপাদনে বিভিন্ন নীতি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে উদ্যান তত্ত্ব বা হর্টিকালচার বলে। উদ্যান তত্ত্বের দুইটা শ্রেণীতে এখানে ভাগ করা হয়, যেটা একটা শৌখিন উদ্যান তত্ত্ব, একটা বাণিজ্যিক উদ্যান তত্ত্ব। আমরা এই উদ্যান তত্ত্বর যে উদ্ভিদগুলো আমরা জন্মাই, উদ্ভিদগুলোর নাম বলেছি কোন কোন প্রেক্ষাপটে আমরা জন্মাবো, সেই উদ্ভিদের বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে, উদ্ভিদতাত্ত্বিক বৈশিষ্ট্য। উদ্যান উদ্ভিদের বেশি পরিচর্যা করতে হয়, উদ্ভিদ একটু পরিচর্যা বেশি করা লাগে। এরপরে যদি আমরা খেয়াল করি, উৎপাদন ব্যয় একটু তুলনামূলক বেশি, যেহেতু এদেরকে নার্সিং করা দরকার হয়, অনেক দক্ষ লোকের প্রয়োজন হয়, পর্যাপ্ত পরিমাণ সারের প্রয়োজন হয়। এখানে আমরা যদি খেয়াল করি উদ্যানে অনেক সময় বেড়া দেওয়ার প্রয়োজন হয়, আবার কম জমিতে উদ্যান ফসল ফলানো যায়, অল্প জায়গায় উদ্যান ফসল ফলানো যায়। এরপরে ফসল তাজা এবং রসালো অবস্থায় ব্যবহার করা যায়। আর ফসল ফলানোর জন্য সেখানে সেচের প্রয়োজন হয়। এরকমগুলি হচ্ছে উদ্যান উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা যদি খেয়াল করি উদ্যান উদ্ভিদের শ্রেণীবিন্যাসে আমরা একেবারে প্রথম থেকে যদি খেয়াল করি, একটা হচ্ছে ভক্ষণযোগ্য আর একটা হচ্ছে অর্নামেন্টাল বা মনোরঞ্জনের উদ্ভিদ। উদ্যানে আমরা দুই ধরনের চাষ করি, তবে ভক্ষণযোগ্য জায়গাটা বড় একটা জায়গা উদ্যান তাত্ত্বিক ক্ষেত্রে। এই ভক্ষণ আবার কয়েক ভাগে, যেমন বোটানিক্যাল, এরপর হচ্ছে ভক্ষণযোগ্য অংশের ভিত্তিতে আবার বিভিন্ন ভাগ করা হচ্ছে। বোটানিক্যাল উদ্ভিদ যেটা আমরা এখানে কয়েকটা ভাগ দেওয়া আছে, দৈহিক গঠন, তারপর হচ্ছে মৌসুমের ভিত্তিতে, আয়ুষ্কালের ভিত্তিতে, অ্যাগ্রোনমির ভিত্তিতে, বায়বীয় ও ভূগর্ভস্থ অংশের ভিত্তিতে এই ভক্ষণযোগ্য উদ্ভিদ উদ্যান তত্ত্বে আমরা চাষ করি উদ্যানে। বোটানিক্যাল উদ্ভিদ যেটা, সেখানে আমরা যদি খেয়াল করি শ্রেণী ১ এ এবং ২ এখানে দুটো অংশ দেওয়া আছে। একের মধ্যে এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদ আর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, যেগুলি আমরা এই উদ্যানে চাষ করি। দ্বিবীজপত্রীর মধ্যে বেগুন, লাউ, কুমড়া, একবীজপত্রীর মধ্যে পেঁপে, কলা, কচু এগুলি। আর আমরা যদি গোত্রভিত্তিক চিন্তা করি শ্রেণী ২ তে, সোলানেসি, সেখানে বেগুন, টমেটো, লিগুমিনেসি, সিম, মটর, মসুর, ক্রুসিফেরি, সেখানে ফুলকপি, বাঁধাকপি, অ্যারিকাসি, কচু, কিউকারবিটেসি, পটল, কুমড়া, লাউ, এরপর কনভলভুলেসি, মিষ্টি আলু, লিলিয়াসি, পেঁয়াজ, রসুন, আম্বেলিফারি, যেখানে হচ্ছে গাজর, মূলা আসবে এখানে, তারপর হচ্ছে কম্পোজিটি, ল্যাটুস, মালভেসি, ঢেঁড়স। এগুলো বোটানিক্যাল উদ্ভিদ তাত্ত্বিক ক্ষেত্রে আমরা উদ্যান তত্ত্ব চাষ। ভক্ষণযোগ্য অংশের ভিত্তিতে আমরা যদি আবার ভাগ করি, তাহলে আমরা পত্রবহুল সবজি, যেসব সবজির অনেক পাতা, যেমন লেটুস, ধনিয়া, বাঁধাকপি এগুলি। আবার কাণ্ড প্রধান সবজি যেমন ডাঁটা, মানকচু, কচু। ফল প্রধান সবজি যেখানে বেগুন, মিষ্টি কুমড়া, বরবটি, লাউ, পটল। বীজ প্রধান সবজি যেমন সিম, বরবটি। মূল প্রধান যেমন শালগম, মূলা, গাজর, হ্যাঁ, এগুলি এখানে আসবে। মিষ্টি আলু আসবে। কন্দাল সবজি, কন্দাল সবজিগুলি হচ্ছে যেমন কান্ডজ কন্দাল, আলু, আদা। তারপর হচ্ছে মূলজ কন্দাল। মূলজ কন্দাল হচ্ছে যেটা আমরা যদি খেয়াল করি, সেখানে হচ্ছে আদা, পেঁয়াজ হতে পারে।
যদিও পত্রজ কন্দাল পেঁয়াজ রসুনের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এরপর আমরা যদি খেয়াল করি ফুল প্রধান সবজি যেমন ফুলকপি, শাপলা, মিষ্টি কুমড়া, বক ফুল এগুলি কিন্তু ফুল প্রধান হিসেবে মানুষ চাষবাস করে। শ্রেণীবিন্যাসে আমরা এরপরে আরো দেখি এখানে আমরা দৈহিক গঠনের উপর ভিত্তি করে এই যে একটা ঔষধি গঠন সদৃশ্য একটা কাস্টল। ঔষধির মধ্যে একটা বিরুৎ, একটা কোমল লতা উদ্ভিদ। আর কাস্টলের মধ্যে যেমন ছোট গুল্ম কাস্টল, বেগুন গাছ, লতা কাস্টল, লাউ, সীতা লাউ গাছ, বৃক্ষ কাস্টল যেমন শালগম। এরপর আমরা যদি খেয়াল করি মৌসুম ভিত্তিক যদি আমরা ভাগ করি, রবি মৌসুম আলু, লাউ, কুমড়া, সিম, মটর, বরবটি, ফুলকপি, মূলা, গাজর এগুলো হচ্ছে রবি মৌসুম বা শীতকালে। খরিফ যেটা চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, ডাঁটা এগুলি। আবার আমরা যদি ১২ মাসে চিন্তা করি তাহলে লাউ, কুমড়া, মরিচ এখন তো টমেটোও পাওয়া যায়, শসা এগুলো হচ্ছে ১২ মাসি। এবার আয়ুষ্কালের উপর ভিত্তি করে এই আয়ুষ্কালের উপর ভিত্তি করে আমরা যদি ভাগ করি বর্ষজীবী, ডাঁটা, পালং, ঝিঙ্গা, দ্বিবর্ষজীবী, বাঁধাকপি, পেঁয়াজ, বহুবর্ষজীবী, বেগুন, পেঁপে। এইবার আমরা যদি খেয়াল করি বায়বীয় ও ভূগর্ভস্থ অংশবিশেষ ভিত্তি করে ভাগ করি। একটা হচ্ছে ফুল জাতীয়, আরেকটা হচ্ছে ফুল মনোরঞ্জনকারী উদ্ভিদ। ফুল জাতীয়র মধ্যে বর্ষজীবী, কলা, আনারস, ফল জাতীয়র মধ্যে, বৃক্ষ জাতীয়র মধ্যে কলা, আনারস, আর হচ্ছে নাট জাতীয়র মধ্যে কাজু বাদাম এগুলি। আর ফুল ও মনোরঞ্জনকারী উদ্ভিদের মধ্যে আমরা যদি খেয়াল করি এই যে বৃক্ষ জাতীয় মধ্যে লেবু জাতীয় আছে আবার বিবিধ। লেবু জাতির মধ্যে যেমন কমলা, আঙ্গুর, কদবেল, বিবিধের মধ্যে আম, জাম, কাঁঠাল। আর মনোরঞ্জনকারীদের মধ্যে হচ্ছে ফুল ও ফলিয়াজ উদ্ভিদ, নার্সারি উদ্ভিদ, বিবিধ উদ্ভিদ। এটাকে আমরা যদি খেয়াল করি এই যে নার্সারি উদ্ভিদকে আমরা যদি ভাগ করি বর্ষজীবী, বহুবর্ষজীবী, একবর্ষজীবী। বর্ষজীবীর মধ্যে গোলাপ, বেলি, টগর, দ্বিবর্ষজীবী হলিকল, হ্যাঁ? এদের মধ্যে আবার এই দ্বিবর্ষজীবীর মধ্যে আবার লনে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ঘাস, মাটি আচ্ছাদনকারী হচ্ছে মুথা ঘাস, বৃক্ষ জাতীয় হচ্ছে পলাশ, বকুল, কৃষ্ণচূড়া, চিরহরিৎ হচ্ছে রঙ্গন, পাতাবাহার, সাইকাস এই উদ্ভিদগুলি। বিরুৎ ও কাষ্ঠল উদ্ভিদ জুঁই, চামেলি, মাধবীলতা, ঝুঁকুলতা, বাগানবিলাস এগুলি। আর কিছু পত্রজোড়া উদ্ভিদ আমরা দেখতে পাই সমাজে। আর একবর্ষজীবীর মধ্যে জিনিয়া, গাঁদা এই জাতীয় উদ্ভিদ কসমস এগুলি আসবে। আর বিবিধ উদ্ভিদের মধ্যে আমরা যদি খেয়াল করি এদের সুগন্ধিযুক্ত চন্দন, রাবার উৎপাদনকারী হচ্ছে প্যারা রাবার, ওষুধ উৎপাদনকারীর মধ্যে হচ্ছে যেমন কুইনাইন, আফিম, ক্রিসমাস যেমন ক্রিসমাস ট্রি, গাম ও রেজিন, এটা হচ্ছে পাইন, সুইটাগাম যেটা হচ্ছে উদ্দীপক উদ্ভিদ, চা, কফি, কোকো, বিরুৎ মশলা জাতীয় এলাচ, তৈল জাতীয় হচ্ছে সূর্যমুখী, পাম অয়েল এগুলি। এগুলো হর্টিকালচারাল উদ্ভিদের একটা শ্রেণীবিন্যাস। তবে হর্টিকালচারাল প্লান্টস অ্যান্ড এগ্রিকালচারাল প্লান্টস এর মধ্যে একটু তফাৎ যদি আমরা খেয়াল করি। ১ নাম্বারটা তো আমরা আগেই বলেছি যেখানে উদ্যানে চাষ করি, বাড়ির আশেপাশে বাগানে চাষ করা হয় সেগুলি। কৃষি কৃষিতাত্ত্বিক বা অ্যাগ্রোনমিক্যাল যেটা ফসলি জমিতে আমরা চাষ করি সেটা হচ্ছে অ্যাগ্রোনমিক্যাল। এখন তত্ত্বটা আমরা মূল পার্থক্যটা যদি খেয়াল করি উদ্যান তত্ত্ব উদ্ভিদের একটু পরিচর্যা বেশি প্রয়োজন হয়। আর কৃষির যে উদ্ভিদগুলি তাদের একটু পরিচর্যা কম করলেই চলে। আর এ ধরনের উদ্ভিদের ফসল পর্যায়ক্রমে পাকে এবং তা পর্যায়ক্রমে তুলতে হয়। আর এদের কিন্তু একসাথে পাকে। আর উদ্যান তত্ত্বে হচ্ছে উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে বেশি আর এটা হচ্ছে উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে কম। আর এক্ষেত্রে বেড়ার প্রয়োজন হয় উদ্ভিদের। এখানে বেড়ার প্রয়োজন হয় না। জমিতে চাষ করে জমিতে আইল থাকে এক জমি থেকে আরেক জমি পৃথক করার জন্য। আর মৌসুমের শুরুতে উদ্যান ফসলের দাম তুলনামূলকভাবে বেশি থাকে। আর মৌসুমের শুরুতে কৃষি ফসলের দাম তুলনামূলকভাবে কম থাকে। সময় বাড়তে থাকতে তত দাম বাড়তে থাকে। এখানে আমরা কম জমিতে উদ্যান ফসল ফলানো যায়। কৃষিতাত্ত্বিক ক্ষেত্রে জায়গার বেশি প্রয়োজন হয়। আর উদ্যান তত্ত্বের ফসল তাজা এবং রসালো অবস্থায় ব্যবহার করা হয়। কিন্তু কৃষিতাত্ত্বিক এদের ক্ষেত্রে এদের শুকানো হয়, প্রক্রিয়াজাত করানো হয়। তারপরে গিয়ে কৃষক নিজে ব্যবহার করেন বা বাজারজাত করেন। এরপর হচ্ছে কতিপয় উদ্ভিদ ছাড়া প্রায় সকল ক্ষেত্রে এককভাবে পরিচর্যা করতে হয়। আর জমির ক্ষেত্রে কৃষি জমির ক্ষেত্রে সেখানে একত্রে পরিচর্যা করতে হয় সবগুলি উদ্ভিদকে। আর উদ্যান উদ্ভিদ বা ফসল ফলানোর জন্য সেচের প্রয়োজন হয়। এক্ষেত্রে সেচের প্রয়োজন হয় না। তবে মাঝে, মাঝে প্রয়োজন হলে সেখানে সেচ দিতে হবে। এই গেল আমাদের একটা অংশ, একটা শিরোনাম আমরা ১০ নাম্বার চ্যাপ্টারের যেটা আমরা উদ্যান তত্ত্ব এবং তার শাখাসমূহ ক্লাসিফিকেশন সহ আমরা দেখলাম। এবার আমরা চলে যাই ১১ নম্বর চ্যাপ্টারে যেখানে কতিপয় সবজি নিয়ে আমাদের আলোচনা এখানে চলে আসছে। হর্টিকালচার অ্যাসপেক্টস অ্যান্ড কাল্টিভেশন অফ সাম ভেজিটেবলস। ভেজিটেবলস নিয়ে আমরা একটু আলোচনা। আমরা ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। তা আমরা পরবর্তী লেকচারে আমরা ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স আলোচনা করব। এখন আমরা শুধু ভেজিটেবলটা এই ইয়াতে
লেকচারে রেখেছি আমরা। বাংলাদেশে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়। আমাদের দেশে উৎপাদিত সবজির প্রায় ৭০% উৎপন্ন হয় রবি মৌসুমে। শাকসবজি বলতে প্রধানত গুল্ম জাতীয় উদ্ভিদের সম্পূর্ণ অংশ বা অংশবিশেষকে বোঝানো হয়, যা কচি অবস্থায় বা কাঁচা অবস্থায় অথবা রান্না অবস্থায় খাওয়া হয়। এখানে আমরা কয়েকটা নাম দিয়েছি বাঁধাকপি, লাল শাক, অ্যা লাউ শাক, পুঁই শাক, কুমড়া শাক, হ্যাঁ? এরকম কতটাই আমরা শাকসবজি আমরা খাই। তারপর আমরা হ্যাঁ, আলু হতে পারে। আলু আমরা এক ধরনের রূপান্তরিত কাণ্ড, সেটাও আমরা সবজি হিসেবে খাই। হ্যাঁ? তারপরে বেগুন আছে। এগুলি সবগুলি আমাদের সবজির মধ্যে পড়ে। সবজির শ্রেণীবিন্যাস একটু এখানে দেয়া আছে। যে সবজিকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। ধরনের উপর নির্ভর করে সবজির শ্রেণীবিন্যাস আর হচ্ছে উৎপাদনের উপর ভিত্তি করে। ধরুন হচ্ছে যেমন পাতা জাতীয় লাল শাক, লাউ শাক, ডাঁটা শাক, পালং শাক, পুঁই শাক, কলমি শাক, কচি, পাট পাতা, এরপর হচ্ছে বাটি পাতা, চীনা শাক, পুদিনা পাতা, লেটুস পাতা ইত্যাদি, ইত্যাদি। আবার কুমড়া জাতীয় যেমন মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া, শসা, চিংড়া, ঝিঙ্গা, কাঁকরোল, ধুন্দুল এগুলি এর মধ্যে। কপি জাতীয় বাঁধাকপি, ওলকপি, পাতাকপি, ফুলকপি, ব্রোকলি, ইপসা, চীনা বাঁধাকপি ইত্যাদি, ইত্যাদি। এবারে সিম জাতীয় যদি আমরা খেয়াল করি, সেখানে আমাদের দেশি সিম, তারপর হচ্ছে বরবটি সিম, সয়াবিন, মটরশুঁটি, এই জাতীয় মাষকালাই, মুগ এগুলি সিম জাতির মধ্যে আসবে। কচু জাতীয় সেটা হচ্ছে ওল কচু, পঞ্চমুখী, মান কচু, কচু, দুধ কচু এগুলি। এরপরে আমরা যদি মূল জাতীয় সবজির ক্ষেত্রে খেয়াল করি, মূলা, শালগম, গাজর, বিট এগুলি। এরপর আমরা খেয়াল করি কন্দালের মধ্যে, সেখানে আমরা তো দেখলাম কন্দালের মধ্যে হচ্ছে গোল আলু, মিষ্টি আলু, মেথি আলু। এরপর হচ্ছে ফল উৎপাদনকারী সবজির মধ্যে টমেটো, বেগুন, ঢেঁড়স, পেঁপে এগুলি। এরপর হচ্ছে উৎপাদনকারী সময়ের উপর নির্ভর করে সবজি। যেমন শীতকালীন সবজি টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর, শালগম, মূলা, পালং, লাল শাক ইত্যাদি। গ্রীষ্মকালীনের মধ্যে চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, কাঁকরোল, ধুন্দুল, কাঁকরোল, ওলকচু, আ এরপর হচ্ছে মানকচু এগুলি। ১২ মাসের সবজির মধ্যে যেমন আমাদের টমেটো, বেগুন, ঢেঁড়স, পেঁপে এগুলি আমাদের আছে। আমরা এরপরে যদি খেয়াল করি, সবজির মধ্যে আমরা আলুটা একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। আলু বাংলাদেশে কিন্তু আমরা আলু সম্পর্কে আগেই শুনেছি দীর্ঘদিন ধরে যে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। অর্থাৎ খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার আলুকে যথেষ্ট প্রায়োরিটি দিয়েছে বিভিন্ন সময়ে। সরকারিভাবে যথেষ্ট পৃষ্ঠপোষকতায় এসেছে। এবং এই আলু এক ধরনের রূপান্তরিত কাণ্ড হিসেবে আমরা মাটির নিচে পেয়ে থাকি এবং আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম। এটি গুরুত্বপূর্ণ একটি খাদ্যশস্যের তালিকায়। অনেক দেশে এটি বর্তমানে প্রধান খাদ্য তালিকায় আছে। বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে আলু সবজি এবং খাদ্য হিসেবে যথেষ্ট সমাদৃত। শুধু সমাদৃত নয়, আলু সরাসরি খাওয়া ছাড়াও আলুকে বিভিন্ন প্রক্রিয়াজাত করেও কিন্তু বিভিন্ন দেশ খেয়ে থাকে। যেমন আমরা বাজারে পেয়ে থাকি পটেটো চিপস বা এরকম আলু জাতীয় আরো বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার। আলুর উৎপত্তি দক্ষিণ আমেরিকায়। আলু একটি স্ফীত কন্দের ফসল। আলু গাছের উচ্চতা ২৪ ইঞ্চির মতো। আলু সম্পূর্ণ পরিপক্ক হতে ৩ থেকে ৪ মাস সময় লাগে। শিক্ষার্থীবৃন্দের স্ক্রিনে একটি আলু মানে মাটির নিচ থেকে আলু সহ তুলে গাছ সহ এখানে ছবি দেয়া আছে। এই যে একটি নিচে কতগুলি আলু ধরেছে সেখানে এইগুলি আমরা খাই মূলত মাটির নিচে ধরে। আর উপরে যে গাছটা থাকে। আমরা এই আলুর বেশ কিছু উন্নত জাত আছে। আমরা যদি খেয়াল করে থাকি। আলুর জাতের মধ্যে অনেকগুলি জাত, সবগুলি এখানে লেখা সম্ভব না। যেমন বাড়ি আলু ১ যেটা হীরা নামে পরিচিত। ৪ আ এটা হচ্ছে আইলমশা, ৭ ডায়মন্ড। ডায়মন্ডটা আমাদের এলাকায় দেখলাম যথেষ্ট পরিচিত এই প্রজাতি। ৮ হচ্ছে কার্ডিনাল, ১২ হচ্ছে ধীরা, এছাড়া কুফরি, সুন্দরী। আমাদের স্থানীয় জাতীয় কিছু আ আরো কিছু জাত আছে যেমন মলাল পাকড়ি, চল্লিশা, এরপর হচ্ছে পাকড়ি ললিতা, শিল বিলাতি, লাল শিল, দোহাজারি, দেশি সাদা। এই জাতগুলি আমাদের দেশে আলু চাষ করা হয় এবং অধিক পরিচিত জাত। আমরা আলুর চাষাবাদ যদি আমরা করতে যাই, সেখানে ১ম এ মাটি নির্বাচন আমরা যদি করি, জৈব পদার্থযুক্ত বেলে দোআঁশ মাটি, উর্বর দোআঁশ মাটি বেশ উপযোগী আলু চাষের জন্য। আমরা সবসময় দেখে আসছি। যেখানে মাটির পিএইচ হচ্ছে ৫ থেকে ৬.৫ থাকা উচিত এরকম অবস্থায়। আর আলু চাষের জন্য বন্যামুক্ত ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত জমি সবচেয়ে ভালো। জলবায়ু আমরা যদি খেয়াল করি,
সেখানে আলু 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে ভালো হয়। তবে টিউবার উৎপাদনের জন্য গড় তাপমাত্রা 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস থাকে। জমি প্রস্তুতি, জমি তৈরি করার আগে ৬ থেকে ৮ বার আড়াআড়ি ও লম্বালম্বিভাবে কষন করে মই দিয়ে জমি সমতল করে নিতে হবে। এবং আমরা দেখেছি জমির মাটিগুলো যথেষ্ট ঝুরঝুরে থাকতে হয়। যত বেশি ঝুরঝুরে থাকবে বা মাটিগুলো আলগা থাকবে, নিচে আলুগুলি তত দ্রুত বড় হবে এবং আলুর বেশি ভালো ফলন হবে। বপনের সময় সেখানে বীজ বপনের উপযুক্ত সময় হলো নভেম্বর মাস, অর্থাৎ এটা একটি রবি শস্য নামে পরিচিত এই আলু। এবং বীজ নির্বাচন, রোগমুক্ত, কর্তিত বা আস্ত বীজ নির্বাচন করতে হয়। আমরা যতটুকু দেখেছি আলুর বীজ, যে আমরা গাছে যে বীজ ধরে শব্দ, এইটাকে বীজ হিসেবে কৃষকরা কমই ব্যবহার করে এবং কম স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে সরাসরি মাটির নিচে যে আলুটা পাওয়া যায়, আলুর গাছে গায়ে ছোট, ছোট কতগুলি চোখ থাকে। এই চোখ, একেকটা চোখ থেকেই কিন্তু মৌসুমে একেকটা গাছ নতুন অঙ্কুরিত হয় এবং পরবর্তী মৌসুম আসা পর্যন্ত আলুকে কিন্তু কোল্ড স্টোরেজ এ রাখা হয়। এই আলুর এই মৌসুম যখন চলে আসে, ফসলের জমিতে লাগানোর আগে ওই আলুর প্রতিটা চোখকে কেন্দ্র করে একটু, একটু আলু কেটে নিতে হয়। প্রতিটা আলুতে ৮ থেকে ১০ টা চোখ থাকে। প্রতিটা চোখ অ্যা একসাথে ১ টা বা ২ টা চোখ রাখলে ভালো, ২ টা চোখ রাখলে সবচেয়ে ভালো হয়। কৃষক নিরাপদে একটি না একটা গাছ ভালো হবেই। আর পাশাপাশি ২ টো হলেও সমস্যা নেই। কিন্তু প্রতিটা চোখকে কেন্দ্র করে আলুর টুকরা করলে তাহলে সেখানে একটা গাছ থেকে ৭-৮ টা মানে একটা আলু থেকে ৭-৮ টা গাছ হওয়া সম্ভব। দেন বীজের হার এবং রোপণের দূরত্ব সেখানে কৃষক যদি খেয়াল করেন, প্রতি হেক্টরে প্রায় ১.৫ টন আলু বীজের প্রয়োজন। সারি থেকে সারির দূরত্ব হবে ২৪ থেকে ৭৫ সেন্টিমিটার। গোছা থেকে গোছার দূরত্ব হবে ১৫ থেকে ২৫ সেন্টিমিটার। বীজ বপন, ছোট আকারের বীজ এবং বড় আকারের বীজ লম্বালম্বিভাবে ২ থেকে ৩ ভাগে কেটে লাগানো যাবে। লক্ষ্য রাখতে হবে প্রতি বীজে যেন কমপক্ষে ২ টি করে চোখ থাকে। আমি একটু আগেও বলেছিলাম ২ টি করে চোখ থাকাটা সবচেয়ে ভালো। আর সারের পরিমাণ এবং সার প্রয়োগ পদ্ধতি আমরা যদি লক্ষ্য করি, গোবর সবচেয়ে উৎকৃষ্ট সার এই এসব জমিতে। তাহলে মাটিতে বেশি রসালো অবস্থা থাকে। ৮ থেকে ১০ টন হেক্টর প্রতি দেয়া লাগবে। আর ইউরিয়া ২২০ থেকে ২৫০ কেজি, টিএসপি ১২০ থেকে ১৫০ কেজি, এমপি ২২০ থেকে ২৫০ কেজি, জিপসাম ১০০ থেকে ১২০ কেজি, জিংক সালফেট ৮ থেকে ১০ কেজি। আলু এই জমিতে শুধু বীজ লাগালে হবে না, আমাদের বেশ কিছু পরিচর্যা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি পরিচর্যা করতে যাই আলু চাষাবাদের ক্ষেত্রে, অবশ্যই ২০ থেকে ২৫ দিনের মধ্যে স্থলন বের হওয়ার সময় ১ম সেচ দিতে হবে। ২য় সেচ বপনের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে এবং ৩য় সেচ বপনের ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে করতে হবে। ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে ২ সারির মাঝখানে মাটিগুলো আলগা করে দিতে হবে। আমি আগেই বলেছি যত আলগা থাকবে মাটি তত নিচের আলুগুলি বড় হবে এবং দ্রুত বড় হবে এবং ফলন ভালো আসবে। গাছের গোড়ায় কচুরিপানা দিয়ে প্রয়োজনে ঢেকে দিতে হবে। আবার এটাও ঠিক, যাতে জমিতে অতিরিক্ত পানি জমে না থাকে সেই ব্যবস্থাও নিতে হবে। তাহলে নিষ্কাশনের ব্যবস্থাও রাখতে হবে। এবং অনেক সময় আলু গাছে বতুয়া বা মুথা এই জাতীয় বেশ কিছু ঘাস হয়ে থাকে। ঘাসগুলি মানে পরিষ্কার করে দিতে হবে। তা না হলে আলুর ফলন ভালো আসবে না। আলু খেতে বেশ কিছু পোকামাকড় আমরা দেখতে পাই। আলুর কাটুই পোকা, তারপরে আলুর অ্যা আলু খেকো পিঁপড়া এবং আলুর ছোট কালো পিঁপড়া, আলুর সুত্তি পোকা এগুলো আমরা দেখতে পাই। আর এই পোকাগুলিতে আমরা যদি দেখি, সেখানে এই যে আলু গাছের এই যে পাতাগুলি কেটে খেয়ে ফেলতেছে আলু গাছের পোকাগুলি। আর আলুতে বেশ কিছু রোগ হয়। আলুর বিলম্বিত দশা রোগ সবচেয়ে বড় শত্রু এই রোগটা। আ ছত্রাক ঘটিত রোগ। সেটা হচ্ছে ফাইটোপথরা ইনভার্সট্যান্স দিয়ে হয়। আগাম দশা রোগ যেটা অল্টারনেরিয়াস সোলানি দিয়ে হয়। আগাম দশা রোগ। এর হচ্ছে আলুর পাতা মরণের রোগ। আর হচ্ছে কাণ্ড আলু পচা রোগ, এরকম গুলি হয়। আমরা ছবিতে এই যে একটা আলুর বিলম্বিত ধসা রোগ, এই যে লক্ষণ দেখতে পাচ্ছি আমরা। এটা তোমরা এগুলি সব তোমরা প্যাথোলজিতে পড়বে। তারপর আমরা একটা লক্ষণ দিয়ে দিয়েছি আমাদের। এই যে যখন লেট ব্লাইট রোগ হয়, আলুর পাতায় হয়, কাণ্ডে হয়, লাস্টে আলুর বীজে হয়। এই যে বীজের ভিতরে এমন অবস্থা এটা খাওয়ার উপযোগী না। আবার এই রোগটা কিন্তু একটি বীজবাহিত রোগ। তাহলে আমাদের নিরোগ বীজ বপন করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আলুর আগাম দশা বা আর্লি ব্লাইট, এটাও ওদের পাতার কি অবস্থা, সেখান থেকে যে আলুতে কি অবস্থা হয়ে যায়। এইগুলি তো বীজবাহিত এবং বীজ যথাসম্ভব নিরোগ বীজ লাগাতে হবে জমিতে। আমরা চলে আসি বেগুন চাষ। বেগুন বাংলাদেশের ২য় প্রধান সবজি এবং এর চাহিদা যথেষ্ট বেশি। সারা বছরই আমাদের দেশে বেগুনের চাষ হয়। বেগুন একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে গুল্ম জাতীয় উদ্ভিদ এবং বেগুন যদিও এখানে সাধারণত ৪০ থেকে ১২০
সেন্টিমিটার হয়ে থাকে প্রতিটা বেগুন গাছ এবং অসংখ্য বেগুন ধরে প্রতিটা গাছে। আর শুধু এখানে লম্বা বেগুনগুলি দেয়া আছে। এখানে লম্বা এই বেগুনগুলি ছাড়াও আমাদের আরো বিভিন্ন সাইজের বা বিভিন্ন ডিজাইনের বেগুন হয়ে থাকে। আমরা এই বেগুনের বিভিন্ন ধরনের জাত আছে। আমরা যদি খেয়াল করি, ইসলামপুরি, তাল বেগুন, ঈশ্বরদী ১, সিংনাথ, খটখটিয়া, লাফা এইরকম বিভিন্ন জাতের বেগুন হয়ে থাকে। আমরা এরপরে যদি খেয়াল করি বেগুনের চাষাবাদ, বেগুন চাষের ক্ষেত্রে অবশ্যই মাটি নির্বাচন একটা বড় বিষয়। সেখানে আর জাত নির্বাচন, মাটি নির্বাচন দোআঁশ মাটি, পলি দোআঁশ, এঁটেল দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত মাটি। আমরা যদি খেয়াল করি জলবায়ু ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বেগুন চাষের জন্য সবচেয়ে ভালো। জমি প্রস্তুতি, জমি গভীরভাবেই ৪ থেকে ৫ বার চাষ করে নিতে হবে। মাটি ঝুরঝুরে থাকাটা ভালো এবং বপনের সময় বেগুন সারা বছর আমাদের দেশে পাওয়া গেলেও শীতকালীন সবজি হিসেবে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। যার কারণে শ্রাবণ থেকে আশ্বিন মাসে এটার বীজ লাগানো সবচেয়ে ভালো। এছাড়া বর্ষাকালেও আ যদি আমাদের বেগুন পেতে হয় তাহলে পৌষ বা চৈত্র মাসে তার বীজ লাগাতে হবে। বেগুন চাষাবাদে যদি আমরা বীজের হার আমরা খেয়াল করি, সেখানে হেক্টর প্রতি ১০ থেকে ১৫ গ্রাম সারি থেকে সারিতে আমরা ৭৫ সেন্টিমিটার চারার দূরত্ব থেকে চারার দূরত্বে ৬০ সেন্টিমিটার দূরত্বে আমরা লাগাবো। বীজ বপন সেখানে আমাদের বীজ অবশ্যই উন্নত জাতের, আমরা কয়েকটা জাতের নাম বলেছি, এরকম কোনো উন্নত জাতের প্রতিটি জাত নিতে হবে এবং বীজ তলায় প্রায় ৮ থেকে ১০ গ্রাম বীজ বপন করতে হবে। পরিচর্যায় যদি আমরা চলে যাই, আমরা মাটিতে রসের অভাব হলে ১০ থেকে ১৫ দিন পর, পর সেচ দিতে হবে। ১০ থেকে ১৫ দিন পর, পর সেচ দিতে হবে। আর দ্রুত বৃদ্ধির জন্য গোড়ায় মাটি দিতে হবে। বর্ষাকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। রোগ ও পোকামাকড় আক্রমণ দেখা দিলে দমনের জন্য ব্যবস্থা নিতে হবে। এবং প্রয়োজনে গাছের গোড়ায়ও বিভিন্ন পদ্ধতিতে পানির সেচ দেয়া যেতে পারে। আমরা এখানে যদি অ্যা সারের দেয়ার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি জমিতে, সেখানে অবশ্যই আমরা কম্পোস্ট সার ব্যবহার করব। হেক্টর প্রতি ৩.৫ থেকে ৫ টন, ইউরিয়া ৫০ কেজি, টিএসপি ৭৫ কেজি, এমপি ৭৫ কেজি। সব তো আর একসাথে দেওয়া যাবে না। বিশেষ করে ইউরিয়া সার পরবর্তীতে জমিতে চারা উৎপাদন হওয়ার পরেও তুলা আসার আগেও সেক্ষেত্রে ইউরিয়া সার পরে দিতে হবে। অর্থাৎ সার কয়েক ভাগও দেওয়া যায়। তে বেগুন এর ক্ষেতে বেশ কিছু পোকামাকড় পাওয়া যায়। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এটা ১ নাম্বার শত্রু। আ এটার কারণে বাণিজ্যিক দাম কমে যায় বেগুনের। আর বেগুনের কাটুই পোকা, বেগুনের পাতা মোড়ানো পোকা, বেগুনের জ্যাসিড পোকা এই জাতীয় পোকাগুলি বেগুনের জমিতে পাওয়া যায়। আমরা যদি খেয়াল করি এই বেগুনের বেশ কিছু রোগ হয়। বেগুনের পাতা ছোট রোগ, কাণ্ড ফল পচা রোগ, বেগুন গাছ ঢলে পড়া রোগ। আমরা ছবিতে এই যে ঢলে পড়া রোগ দেখতে পাচ্ছি অর্থাৎ সেটাকে আমরা ডাম্পিং অফ বলতে পারি। আবার এই যে ছোট, ছোট পাতা হয় এতে ফলন ভালো হয় না। এবার আমরা চলে যাচ্ছি টমেটোতে। টমেটো যদি আমরা বলি বাংলাদেশে সারা বছরই পাওয়া যায় এমন একটি সবজি যা অন্যতম ভিটামিন উৎস এবং এর অনেকগুলি ঔষধি গুণ রয়েছে টমেটোর। টমেটো একটি সুস্বাদু খাবার। এর পাশাপাশি সালাদ হিসাবে মানুষ খেয়ে থাকে। এটি বহুবর্ষজীবী উদ্ভিদ এবং স্বপরাগী, বিরুৎ জাতীয়। শীতকালে এর উৎপাদনটা সবচেয়ে ভালো হয় আমরা যেটা দেখেছি। টমেটোর বেশ কিছু জাত যদি আমরা খেয়াল করি সবগুলি আমাদের বাড়ি টমেটো। আমরা যেটা দেশি নামে চিনি মানিক, রতন, চৈতি, অপূর্ব, শিলা, অনুপমা, সিঁদুরে এই জাতীয় জাত এবং এদের মধ্যে আমরা উন্নত জাতটাই আমরা চাষ করব এবং টমেটো চাষের ক্ষেত্রে আমরা যদি মাটি নির্বাচন প্রেক্ষাপটে আমরা খেয়াল করি, অবশ্যই সেখানে বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, পলি দোআঁশ এই জাতীয় মাটিগুলি আমরা নিব। আসলে আমরা সকল সবজি এবং ফসলের উৎপাদনের ক্ষেত্রে আমরা মূলত দোআঁশ মাটিটাই বেশি আমরা ব্যবহার করে থাকি এবং এটাই সবচেয়ে ফসল ও চাষ জন্য উপযোগী। বালি মাটিটা কখনোই উপযোগী নয়। এটা আমরা এড়িয়ে চলতে হবে। এটি আমাদের মনে রাখতে হবে। আর জলবায়ু যদি খেয়াল করি উজ্জ্বল সূর্যকিরণ যুক্ত আবহাওয়া এ এবং যেখানে তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস ঐরকম অবস্থায় জলবায়ু সবচেয়ে অনুকূল থাকে। আমরা এরপরে যদি খেয়াল করি জমি প্রস্তুত, জমিকে অবশ্যই সেখানে আমরা যদি খেয়াল করি ৪ থেকে ৫ বার চাষ দিয়ে জমিকে অনুকূল করে নিতে হবে এবং বপনের সময় যদি আমরা খেয়াল করি, শীত আসার আগেই চাষ আরম্ভ হয়। সাধারণত ভাদ্র কার্তিক মাসে বীজ বপন করতে হয়। আশ্বিন অগ্রহায়ণ মাসে মাঠে চারা রোপণ করতে হয়।
আমরা এরপরে যদি খেয়াল করি বীজের হার হেক্টর প্রতি ১৫০ থেকে ১৭৫ গ্রাম বীজ লাগে। আসলে টমেটোর বীজ অত্যন্ত হালকা এবং অত্যন্ত পাতলা হওয়ার কারণে তার অল্প উম পরিমাণ ওজনে অনেক বেশি বীজ পাওয়া যায়। যার কারণে মানে কম ওজনের বীজ লাগে কিন্তু পরিমাণ ঠিক আছে। রোপণের দূরত্ব সারি থেকে সারির দূরত্ব হচ্ছে ৬০ গ্রাম। আর চারা থেকে চারার দূরত্ব ৬০ সেন্টিমিটার। আর চারা থেকে চারার দূরত্ব ৪০ সেন্টিমিটার। বীজ বপন আগস্ট মাসেই বীজ বপন করতে হয়। প্রতি বীজতলায় আগে কিন্তু এটার জন্য বীজতলা করতে হবে। প্রতি বীজতলায় ৩ ৩ গুণ ১ মিটার যেখানে ১০ গ্রাম বীজ দরকার হবে। চারা রোপণ বীজ বপনের ৩০ থেকে ৪০ দিন পর চারা রোপণের উপযোগী হয়। সারের পরিমাণ ও সারের প্রয়োগ যদি আমরা খেয়াল করি, গোবর যেখানে ৫ থেকে ৭ টন পার হেক্টর, ইউরিয়া ৫০ থেকে ৬০০ কেজি প্রতি হেক্টরে, টিএসপি ৪০০ থেকে ৫০০ কেজি প্রতি হেক্টরে, এমপি ২০০ থেকে ৩০০ কেজি প্রতি হেক্টরে আমরা সারের পরিমাণ দিব। এখানে কিছু পরিচর্যা অবশ্যই করা লাগবে ফসলি জমিতে। আমরা যদি লক্ষ্য করি মরা পাতাগুলি ছাঁটাই করে দিতে হবে অবশ্যই। গাছ যেন নুয়ে না পড়ে সেখানে অবশ্য বাঁশের ঠেকনা দিয়ে রাখতে হবে অথবা মাচা করে দিতে হবে। আর টমেটো গুলো যদি মাটিতে লাগে অনেক সময় টমেটো পচে যেতে পারে। সেখানে একটু মাটিতে যাতে না লাগে বীজ ফলগুলি সেটা খেয়াল রাখতে হবে। আগাছা নিড়ানি দিয়ে মাটি আলগা করে দিতে হবে, আগাছা পরিষ্কার করে দিতে হবে। তারপরে হচ্ছে পোকামাকড় থাকলে সেটাকে পোকামাকড় তাড়ানোর বিকল্প ব্যবস্থা করতে হবে। এরপর ৪ থেকে ৫ বার সেচ দিতে হবে। চারা লাগানোর ৩-৪ দিন পর হালকা সেচ দিতে হয়। আর যথার্থ পদ্ধতিতে রোগবালাই দমন করতে হবে যা আমরা আগেও আলোচনা করেছি। বারবার আলোচনা করলে একই পড়া বারবার চলে আসে। টমেটোর এই যে পোকা ছিদ্রকারী একটা ফল দেয়া আছে। এখানে পোকা ছিদ্র করতেছে আবার এখানে জাপ পোকা এই যে কিভাবে গাছকে ক্ষতি করতেছে এগুলি নিয়ন্ত্রণ করতে হবে। আর সর্বশেষ না পারলে কীটনাশক দিতে হবে। এরপরে এই যে আরেকটা আগেরটা গেল পোকামাকড়, এটা হচ্ছে রোগ। এই যে টমেটোর পাতা লিফ কার্ল এটা ভাইরাসের কারণে হয়ে থাকে। লিফ কার্ল এ হচ্ছে নেতিয়ে পড়া কি সুন্দর টমেটো ধরেছে কিন্তু গাছ জীবাণুর আক্রমণের কারণে নেতিয়ে পড়াতে সাধারণত আমার জানার মতে ছত্রাকের কারণে এই রোগটি হয়। নেতিয়ে পড়াতে ফলন আর পর্যাপ্ত পাবে না কৃষক। এরপরে আমরা যদি খেয়াল করি ঢেঁড়স। ঢেঁড়স বর্তমানে আরেকটি জনপ্রিয় সবজি আমাদের দেশে এবং এটি যদি আমরা বলি ডায়াবেটিস রোগীদের জন্য উত্তম ওষুধ হিসাবে ব্যবহার করা যেতে পারে এই ঢেঁড়স সবজিটি। এই গাছের উচ্চতা ১ থেকে ২ মিটার হয়ে থাকে। বীজ বপনের ৫০ থেকে ৬০ দিনের মধ্যে ফুল ফুটতে শুরু করে। ফুল ফোটার ৫ থেকে ৬ দিন পরেই ফল সংগ্রহ করা যায়। এই ঢেঁড়স এমন একটি সবজি যা রান্না খাওয়ার পাশাপাশি কিন্তু সবজি হিসাবেও সালাদ হিসাবেও কাঁচা খাওয়া যায়। আমরা শুধু তাই না, এই গাছের আঁশ পাটের আঁশের মতোই ব্যবহার করা যায়। অর্থাৎ এর অনেকগুলি গুণ আছে এবং তার খড়িটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। উন্নত জাতের ঢেঁড়স যদি আমরা চিন্তা করি, বাড়ি ঢেঁড়স ১, পুষা আ সাওয়ানি, তারপর হচ্ছে গোল্ড কোস্ট, ডোয়ার্ফ গ্রিন এই জাতীয় ঢেঁড়স আমাদের দেশে পাওয়া যায় এবং এর মধ্যে কৃষক তার মাটি উপযোগী সবচেয়ে উৎকৃষ্ট জাতটাই নির্বাচন করবেন। দক্ষ কৃষক নির্বাচন করলে ভুল হবে না আশা করছি। আমরা মাটি নির্বাচন সেখানে অবশ্যই দোআঁশ এবং বেলে দোআঁশ। জলবায়ুতে আমরা খেয়াল করি ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস ঢেঁড়স চাষের জন্য সবচেয়ে উপযোগী জাত। জমি প্রস্তুতকরণ সেখানে ৪ থেকে ৫ বার চাষ করে সেখানে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। আর বপনের জন্য সেখানে সময়কালটা হচ্ছে মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য মে মাস পর্যন্ত ঢেঁড়স বীজ বপনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আর বীজের হার যদি আমরা খেয়াল করি হেক্টর প্রতি ৪ থেকে ৫ কেজি বীজ প্রয়োজন। আর রোপণের দূরত্ব সেখানে আমরা যদি খেয়াল করি সারি থেকে সারির দূরত্ব ৫০ সেন্টিমিটার, চারা থেকে চারার দূরত্ব ৪০ সেন্টিমিটার। বীজ বপনের পূর্বে গর্ত করে সারিতে বীজ বপন করা হয় এবং সারের পরিমাণ সেখানে ৪ থেকে ৫ টন পার হেক্টর। ইউরিয়া সেখানে আমরা যদি খেয়াল করি ১৫০ কেজি পার হেক্টর, টিএসপি ১০০ কেজি পার হেক্টর, এমপি ১০০ কেজি পার হেক্টর। এভাবে আমরা প্রয়োজনে সার দেব এবং প্রয়োজনে একাধিক ভাগে আমরা সার দিব। জমির পরিচর্যা, অবশ্যই জমির পরিচর্যা করতে হবে। আ এখানে জমিকে ১ নাম্বার হচ্ছে আগাছা মুক্ত রাখতে হবে। এর প্রধান সূত্র হচ্ছে আগাছা। নিড়ানি দিয়ে মাটি আলগা করে দিতে হবে এবং শুষ্ক আবহাওয়া ১০ থেকে ১৫ দিন অন্তর সেচ দিতে হবে। প্রতিবার সার প্রয়োগের পরে জমিতে সেচ দিতে হবে। যথার্থ পদ্ধতি অনুসরণ করে রোগবালাই নিয়ন্ত্রণ করতে হবে। ঢেঁড়সে বেশ কিছু পোকামাকড় পাওয়া যায়। আমরা যদি খেয়াল করি ঢেঁড়সের পাতা মরানো পোকা, তারপরে হচ্ছে ঢেঁড়সের ডগা ও ফলের মাজরা পোকা। ঢেঁড়সের বেশ কিছু রোগ পাওয়া যায়। এই যে ভাইরাস ঘটিত মোজাইক রোগ অর্থাৎ এই যে সবুজ, হালকা সবুজ, গাঢ় সবুজ
বিভিন্ন কালার পাশাপাশি মূল সবুজ রংটাই ভাইরাস আক্রমণ নষ্ট করে ফেলেছে, এটাকে আমরা মোজাইক বলি। তবে ভাইরাস আরেকটা লিফ কার্ল রোগও হতে পারে ভাইরাসের আক্রমণে। আবার এখানে আমরা অনেকটা পাতায় দাগ বা হ্যাঁ, পাতায় দাগ এই জাতীয় রোগ দেখতে পাচ্ছি। এই দাগের পাশাপাশি পাউডারি মিল্ডিউ রোগও দেখা যাচ্ছে। এরকম রোগও কিন্তু এটা হতে পারে। আবার লিফ ভেইন রোগও হতে পারে ভাইরাসের আক্রমণে ঢেঁড়স উদ্ভিদে। আ আমরা সর্বশেষ আজকে যে সবজি বাঁধাকপি। বাঁধাকপি আমরা যদি খেয়াল করি আমাদের দেশে আরেকটি শীতকালীন সবজি যেখানে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এবং ডায়াবেটিস রোগীদের জন্য একটি কার্যকরী ও আদর্শ সবজি এখানে এই বাঁধাকপিটি। এখানে পাশে আমরা স্ক্রিনে একটি বাঁধাকপির ফসলি জমির দেখতে পাচ্ছি। বাঁধাকপিটি এর বেশ কিছু উন্নত জাত যেমন এক্সপ্রেস ক্রস, প্রভাতী, অ্যাটলাস, ৭০, গ্রিন বল, গ্রিন ক্রাউন, ভাদুরী, নোভা এই জাতীয় উদ্ভিদগুলি হচ্ছে বাঁধাকপির জন্য সবচেয়ে উৎকৃষ্ট জাত। এছাড়া আরো অনেক জাত রয়েছে বাঁধাকপির। আমরা অনেক জাত রয়েছে আমাদের বাংলাদেশে। এই বাঁধাকপির যদি আমরা মাটি নির্বাচন করতে যাই সেখানে দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি আর জলবায়ু শীতল এবং আর্দ্র জলবায়ু হওয়াটা সবচেয়ে ভালো। এবং ১০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁধাকপি গাছের বৃদ্ধি সবচেয়ে ভালো হয়। জমি প্রস্তুতকরণ বাঁধাকপির জন্য গভীরভাবে চাষ দিয়ে ঢেলাগুলি ভেঙে আগাছা পরিষ্কার করে জমি প্রস্তুত করতে হবে এবং ৩-৪ বার চাষ দেওয়া লাগবে জমিতে। আর বপনের সময় ভাদ্র থেকে কার্তিক মাস পর্যন্ত বীজ বপনের সবচেয়ে উপযুক্ত সময়। আর বীজের হার হেক্টর প্রতি ৩৫০ থেকে ৪০০ গ্রাম বীজের প্রয়োজন হয়। আর এখানে বীজ বপনের পূর্বে ২.৫ গ্রাম ভিটাভ্যাক্স এবং ২০০ বা ভিটাভ্যাক্স ২০০ বা প্যানকোজেব অথবা ফরাস্টিন জাতীয় ওষুধ ১ কেজি বীজ এর মধ্যে এগুলি দিয়ে শোধন করে নিতে হবে। আমরা যদি সেখানে খেয়াল করি রোপণের দূরত্ব সারি থেকে সারি ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার, চারা থেকে চারা দূরত্ব ৪০ থেকে ৬০ সেন্টিমিটার। এরপরে আমরা বীজ বপন ও চারা উৎপাদন, বীজতলায় আমরা বপন করব এবং বীজ গজানোর ১০ থেকে ১২ দিন পর ২য় বীজতলায় চারাগুলি স্থানান্তর করব এবং অত্যন্ত যত্ন সহকারে স্থানান্তর করব। বীজ আমরা যাতে ভালো ফসল হতে পারে সেখানে সুস্থ সবল চারা গাছ লাগানো আবশ্যক। তাই ১ম এ বীজতলায় ঘন করে বীজ ফেলতে হবে। আমরা যদি খেয়াল করি এই বাঁধাকপির জাপ পোকা, এটা একটি বাঁধাকপির একটি শত্রু। আবার এখানে দেখা যাচ্ছে লেদা পোকা। এই লেদা পোকা সম্পর্কে একটু আমরা বলি। এরা গাছের কচি পাতাগুলি ডগাগুলি আমরা ডগাগুলি খেয়ে ফেলে। লেদা পোকার আক্রমণের সঙ্গে সেখানে আমরা অ্যা সাইফানন ৫৭ ইসি বা সুমিথিয়ন ৫৭ ইসি ওষুধ প্রয়োগ করব। আর এখানে আমরা আরেকটা যদি খেয়াল করি, জাপ পোকা যদি খেয়াল করি এরা অ্যা গাছের কচি পাতার রস চুষে খায়। এবং এইটা নিয়ন্ত্রণ করতে গেলে প্রতি মাসের জন্য সাইফানন বা সেপ্টক্স বা সুমিথিয়ন ৫৭ ইসি বা রগর এল ৪০ এর সমুদয় কীটনাশক ১.১২ লিটার ১,০০০ লিটার পানির সাথে মিশিয়ে প্রতি হেক্টর জমিতে স্প্রে করতে হবে। আমরা এই ছাড়া আরো পরিচর্যা যেগুলি হচ্ছে উচ্চ ফলনশীলের জন্য সেখানে আমরা কিন্তু ২০ থেকে ২৫ থেকে ৩০ দিন পর ২-৩ টি সেচ দেব আমরা বাঁধাকপি জমিতে। বাঁধাকপি বেদে যাওয়ার পর জমিতে আর সেচ দেওয়ার দরকার হবে না। বাঁধাকপি শক্ত হওয়ার পর বেশি পানি কপির মাথায় দিলে সেখানে কপি মাথা ফেটে যেতে পারে বা ফেটে যেতে পারে। গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য জমিতে আগাছা মুক্ত রাখতে হবে। চারা রোপণের পর মাটি ঝুরঝুরে রাখতে হবে। যথাযথ পদ্ধতি অনুসরণ করে রোগ বালাই দমন করতে হবে। আমরা এরপরে যদি খেয়াল করি আর এইগুলো এখন আবার রোগ মূল পচা ছবিতে আমরা দেখতেই পাচ্ছি একেবারে বাঁধাকপি গাছের রুট গুলি কিভাবে একদম পচায় ফেলেছে। আমরা এটা এটা একটা ভাইরাসের কারণে হয়। রোগ জীবাণু শিকড়ে ঢুকে নষ্ট করে ফেলে। ফলে শিকড় দিয়ে গাছের দেহে পানি চলাচল করতে পারে না। গাছ ঢলে পড়ে। নিয়ন্ত্রণ যদি আমরা খেয়াল করি সেখানে ২.৫ গ্রাম ভিটাভ্যাক্স ২০০ শক্তিসম্পন্ন ঔষধ ১ কেজি বীজের সাথে ছিটিয়ে শোধন করে বীজ চারা রোপণ করতে পারলে সবচেয়ে ভালো হয়। আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি পাতার দাগ। এটা কিন্তু বাঁধাকপির সবচেয়ে বড় আ মানে ক্ষতিকর রোগ। পাতার দাগ এটা আমরা যদি খেয়াল করি অল্টারনেরিয়া নামক ছত্রাকের আক্রমণে এই রোগটা হয়ে থাকে। এই রোগের আক্রমণের শুরুতে পাতায় হলুদ রঙের দাগ পড়ে তা কালো হয়ে যায়। আর দাগগুলো বড় হয়ে অন্য দাগের সাথে মিশে গিয়ে সম্পূর্ণ পাতাটি নষ্ট করে দেয়। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই ছত্রাক মারক বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এম ৪৫ বা প্যানকোজেব অথবা ফরাস্টিন
এই জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে পাতার দাগের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লেকচারে আমরা সবজি সম্পর্কে, ফসলি আমাদের যে উদ্যানের সবজি তার সম্পর্কে অনেক কিছু জানলাম। একই সাথে আমরা এর আগে হর্টিকালচার সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম। এই টোটাল লেকচার তৈরি করতে আমরা যে সকল বইয়ের সহযোগিতা নিয়েছি, ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ এগ্রিকালচার, লেখক হচ্ছেন আব্দুল আলিম। আর অ্যাগ্রোনমি এন্ড হর্টিকালচার, যেটা প্রফেসর জিতেন্দ্রনাথ রায় স্যার। আর অ্যাগ্রোনমি এন্ড হর্টিকালচার এন্ড এফরেস্টেশন, যে বইটা লিখেছেন মোহাম্মদ জিল্লুল বারী ও মোহাম্মদ মাহফুজুর রহমান খান। অ্যাগ্রোনমি এন্ড হর্টিকালচার, যেটা লিখেছেন প্রফেসর জীবন কৃষ্ণ সাহা এবং প্রফেসর সুনির্মল চন্দ্র বসু। তোমরা এই বইয়ের প্রয়োজনে আরো তথ্য তোমরা এড করে নিতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।